দেড় ঘন্টা দুর্যোগের মধ্যে আকাশে চক্কর কাটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। দুর্যোগের কারণে নামতে পারলো না, অন্ডাল থেকে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেড় ঘন্টা চক্কর কাটলো মুখ্যমন্ত্রীর বিমান, এবং সেই বিমান দেড় ঘন্টা ধরে নামতে পারেনি প্রবল ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টির জন্য। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, এই দেড় ঘন্টা চক্কর কাটছিল যখন, তখন কি অবস্থা ছিল ওই এলাকার ওয়েদারের? বিমানবন্দর চত্বর, এয়ারপোর্ট চত্বর। দেখো যে ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান প্রায় দেড় ঘন্টা মাঝ আকাশের উপরে চক্কর খেতে হলো। এবং ভয়াবহ পরিস্থিতি বলতে, যে মুহূর্তে যখন বিমান 3:39-এ রওনা দেয় বিমান অন্ডাল থেকে কলকাতার উদ্দেশ্যে, কিন্তু দেখা যায় 3:55 বিমান যখন নামার মুহূর্ত, সেই সময় কলকাতার আবহাওয়া কিন্তু খারাপ হতে থাকে। তীব্র ঝড় বৃষ্টি থেকে শুরু করে শিলাবৃষ্টি শুরু হয় এবং 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছিল, এবং সে সময় বিপুল বৃষ্টি হচ্ছিল, শিলাবৃষ্টি হচ্ছিল। ফলে মুখ্যমন্ত্রীর যে বিমান, সেই বিমান কিন্তু কোনোভাবে অবতরণ করতে পারছিল না। এডিসির সঙ্গে পাইলট যখন কথা বলে যে খারাপ অত্যন্ত আবহাওয়া, সেই কারণে বিমান কোনোভাবে অবতরণ করানো যাবে না। এরপরেই মাঝ আকাশে বিমান দেড় ঘন্টা চক্কর খেতে, কখনো হাওড়ার আন্দোল, কখনো বজবজ, এরকম কলকাতার আকাশে একাধিকবার বিমান কিন্তু চক্কর খেয়ে থাকে, কিন্তু শেষমেশ কোনোভাবে নামতে পারছিল মুখ্যমন্ত্রীর প্রাইভেট জেট এই বিশেষ বিমান। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় 5:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে দেড় ঘন্টা পরে বিমান অবতরণ করে। যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তীব্র ঝড় বৃষ্টি থেকে শুরু করে অন্যদিকে শিলাবৃষ্টি, তা অত্যন্ত একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর বিমান নামার ক্ষেত্রে যে ঝঞ্ঝা কাটিয়ে নেমেছে, শেষমেশ এডিসির সঙ্গে যখন কথা বলে, সবুজ সংকেত, আবহাওয়ার যখন উন্নতি হয়, সবুজ সংকেত মেলার পরেই কলকাতা বিমানবন্দরে ঠিক 5:19 নাগাদ দেড় ঘন্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান অবতরণ করতে পারে। অনুপ, কারণ এই যে 3:39 রওনা, 3:55 অবতরণের কথা ছিল, তারপর প্রায় দেড় ঘন্টা চক্কর কাটলো কিভাবে, আমার সহকর্মী সোনিয়ার মাধ্যমে দেখুন। যে এই নিয়ে ফোর্থ টাইম কিন্তু এই একই জায়গায় ফ্যালকন 2000 এই মুখ্যমন্ত্রীর বিমান যা চক্কর কাটছে এভাবেই আকাশপথে। যেভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছিল 3:55 বিমান অবতরণের কথা ছিল, এক্স্যাক্ট লোকেশন এটা, কিন্তু আন্দুল হয়ে, রায়পুর হয়ে, রাজপুর, সোনারপুর এলাকা দিয়ে প্রায় 4 বার এই বিমান ঠিক এভাবেই চক্কর কেটেছে। এবং এই মুহূর্তে এক্স্যাক্ট লোকেশন ঠিক এটা। এবং এই যে 4 বার বলছি কেন, এই একই জায়গা যদি দেখো, একবার, দুবার, তিনবার, চারবার কিন্তু এই একই পথ দিয়ে যাচ্ছে। এই মহেশতলা এলাকা, সরসুনা কলেজ এবং এই দিকে রসপুঞ্জ, ঠিক এই জায়গা দিয়েই কিন্তু বিমান ইতিমধ্যেই এক্স্যাক্ট লোকেশন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় বৃষ্টি, তার মধ্যে পাইলট বিমান অবতরণ করতে পারছেন না। কি পরিস্থিতি হয় পাইলটের ক্ষেত্রে, আমরা কথা বলেছিলাম শুভাগত জোয়ারদার, পাইলট শুভাগত জোয়ারদারের কাছ থেকে দেখুন। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে, ততক্ষণে আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। যদি আগে থেকে এটা জানা থাকে যে ওখানে ব্যাড ওয়েদারের সম্ভাবনা আছে, সেভাবে পাইলটরা রিজার্ভ ফিউল বলা হয়, সেই রিজার্ভ ফিউল নিয়ে চলেন, ওল্ড ফিউল যেটাকে বলা হয়। জেনারেলি ডিপেন্ড করে টাইপ অফ এয়ারক্রাফটের উপরে, কি ধরনের এয়ারক্রাফট। বাট জেনারেলি 15 মিনিট থেকে আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেখা যায় যে হোল্ড করার থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোল কি করছিল? কারণ আবহাওয়াবিদরা বলছেন 1 ঘন্টা আগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়, তাহলে অন্ডাল থেকে আকাশপথে কলকাতার দূরত্ব মাত্র আধ ঘন্টা দেওয়া হয়নি। কথা বলবো সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, অল ক্লিয়ারেন্স তাহলে কি করে পেলেন অন্ডাল থেকে ওড়ার সময় পাইলট? তো এটাই কিন্তু প্রশ্ন উঠছে, ডিসির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে। তার কারণ এই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে আগে থেকে কীভাবে সংকেত দেওয়া হলো ওড়ার জন্য, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। আকাশপথের দূরত্ব মাত্র 30 মিনিট। এক্ষেত্রে তার আগে যখন মুখ্যমন্ত্রী বিমানবন্দরে প্রবেশ করেন, তার আগের মুহূর্তে কেন এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডিসির পক্ষ থেকে দেওয়া হলো? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে 3:39 কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে অন্ডাল থেকে রওনা দেয়। 1 ঘন্টা আগে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন আপডেট থাকে যে কখন ঝড় বৃষ্টি হবে, কখন ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এই
সমস্ত তথ্য থাকে, কিন্তু সেখানে এই তথ্য আগে কিভাবে দেওয়া হলো না, ক্লিয়ারেন্স সার্টিফিকেট এডিসির পক্ষ থেকে কিভাবে দেওয়া হলো, যে এই পরিস্থিতির সম্মুখীন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের বিরুদ্ধে কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ মুখ্যমন্ত্রী যে বিমান বিভ্রাট, যার ফলে আগে থেকে যে আপডেট দেওয়া হয়নি এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল মনে করা হচ্ছে কিভাবে এটিসি এই ক্লিয়ারেন্স দিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এটিসির ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অয়ন আর রামকৃষ্ণ দত্ত আবহাওয়াবিদ, তিনি কি বলছেন দেখুন। 1 ঘন্টা আগে জানানো তো হবেই, এছাড়া যেটা থান্ডারস্টর্মের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায় ক্রস উইন্ড আর গাস্টেনেস, এই দুটো কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। 1 ঘন্টা আগে ফোরকাস্ট থাকলেও অনেক সময় ধরে নেওয়া হয় যে রানের ফেভারেই থাকবে উইন্ড, কিন্তু দেখা যায় যে সেটা থাকে না, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়। তো এই দুটো থান্ডারস্টর্মের মারাত্মক জিনিস, সেই দুটো যদি চেঞ্জ হয়ে যায় তখন কোনো পাইলট নামবার চেষ্টা করে না, বিশেষ করে ভিআইপি থাকলে তো আরো বেশি অ্যালার্ট হয়ে যায়। এর আগেও আকাশপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বা হেলিকপ্টার বিপত্তি কিভাবে দেখুন। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ, কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল।